নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৌরাংশু বিশ্বাস এবং বংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের কাছে একটি অত্যন্ত কমন রোগ, যেটা সবার জীবনে কোনো না কোনো সময় হচ্ছে, সেই ব্যাপারে আলোচনা করব। এবং সেটি হলো কি, জ্বর। জ্বর এমনই একটি রোগ যা সবার জীবনে কোনো না কোনো একবার হয়, 100% প্রিভ্যালেন্স হচ্ছে। এবং এই জ্বর আমরা কখন বলি? জ্বর আমরা যখন মনে হয় যে গায়ের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, গা গরম গরম লাগছে, শরীর ম্যাজ ম্যাজ করছে, অথবা কপাল গরম লাগছে বা চোখের চারপাশটা গরম হয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে, তখন আমরা সাধারণভাবে বলে থাকি জ্বর হচ্ছে। অনেক সময় আমরা তাপমাত্রাও মাপি না, কিন্তু বলি জ্বর হচ্ছে। সত্যি কথা বলতে গেলে এই জ্বরটা কোনো নির্দিষ্ট রোগ নয়। জ্বরটা হলো একটি সিমটম বা উপসর্গ। কিন্তু এই জ্বরটা যদি আমরা থার্মোমিটার দিয়ে মেপে তাপমাত্রা যদি পরিমাপ করি, তাহলে তাকে বলি আমরা সাইন। এবার এই জ্বরটা যে দেখা যাচ্ছে, অনেক সময় আমরা থার্মোমিটার দিয়ে দেখি যে তাপমাত্রা 100-র কম, কিন্তু জ্বর জ্বর মনে হচ্ছে। এইটাকে অনেকে এসে বলে যে জ্বর হয়েছে, কিন্তু এটি জ্বর না, এটাকে বলা হয় ফিভারিসিস। এবার আমরা এই ভিডিওতে আজকে জানবো জ্বর কতদিন ধরে হতে পারে এবং কতদিন ধরে জ্বর হলে কি কারণে হতে পারে, বা কী কী কারণে জ্বর হতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস বা আরও বিভিন্ন কারণে জ্বর হতে পারে, এবং জ্বরের প্যাটার্ন কীরকম, কী কী প্যাটার্ন কী কী রোগের জন্য হতে পারে, এবং সেইগুলো কী পদ্ধতিতে আমরা চিকিৎসা করতে পারি, সেই সমস্ত বিষয় একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমরা এই ভিডিওতে করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা। তবে এই জ্বর অনুভব করলে বা জ্বর হলে আপনাদের প্রথম করণীয় একটা থার্মোমিটার থার্মোমিটার দিয়ে জ্বর মাপা এবং একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা তাপমাত্রার একটা চার্ট মেনটেন, কখন কি তাপমাত্রা হচ্ছে সেটা মেনটেন। এবার আমরা বুঝবো জ্বর কতদিন ধরে হতে পারে। জ্বর সাধারণত 7 দিনের মধ্যেই 7 দিন মতো হতে পারে, কমই হয় সাধারণত, এবং বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ফিভার হওয়ার সম্ভাবনা বেশি। এবার এই যে আমরা তাপমাত্রা মেনটেন করলাম, এর থেকে আমরা কি বুঝতে পারি জ্বরটা কী ধরনের প্যাটার্ন অনুভব করছে। কী কী হতে পারে? কন্টিনিউয়াস হতে পারে। কন্টিনিউয়াস কখন বলবো? কন্টিনিউয়াস বলবো হচ্ছে জ্বরের এই তাপমাত্রাটা যদি 24 ঘন্টার মধ্যে যে তাপমাত্রা মেনটেন করছে তার 1 ডিগ্রি উপর ওঠানামা করছে, কিন্তু কখনোই সেটা বেস লাইনে নেমে নর্মাল টেম্পারেচার হচ্ছে না। এগুলো কেন হতে পারে? নিউমোনিয়া হতে পারে, টাইফয়েড হতে পারে, মেনিনজাইটিসের জন্য হতে পারে, ডেঙ্গুর জন্য হতে পারে, তারপরে কোনো ম্যালিগন্যান্সির জন্য হতে পারে, তারপরে কোনো ওষুধজনিত কারণে হতে পারে। এইসব কারণে এই কন্টিনিউয়াস ফিভার আমরা দেখি। তাছাড়া একটা ফিভার কী হয়? ইন্টারমিটেন্ট ফিভার। ইন্টারমিটেন্ট ফিভার কি? ইন্টারমিটেন্ট ফিভারে কী হয়, দিনের কিছু সময়ের জন্য জ্বর থাকে এবং এই জ্বর কিছুক্ষণ পরে দিনের কিছু সময়ের জন্য জ্বরটা কমে যায়। একে বলে ইন্টারমিটেন্ট ফিভার। এটা কখন দেখা যায়? দেখা যাচ্ছে লিম্ফোমা বা সেপ্টিসেমিয়া বা টিবি, এইসব লোকে এই ইন্টারমিটেন্ট ফিভার দেখতে পায়। তাছাড়া কিন্তু রিল্যাক্সিং ফিভার, এই জ্বরের তীব্রতা যেটা আছে সেটা কিছুদিন অন্তর অন্তর আবার রিপিট হয়। কী বলবো, ধরুন 3 থেকে 10 দিন, পারলেস্টেন্ট ফিভার যেটা হয় 3 থেকে 10 দিন জ্বর থাকে, তারপরে আবার 3 থেকে 10 দিন থাকে না, আবার কিছুদিন পরে আবার জ্বর আসে। হজকিন লিম্ফোমাতে এটাও দেখা যায়। এছাড়া নিউট্রোফিনিক সাইক্লিক ফিভার একটা আছে, সেইটা 21 দিন অন্তর অন্তর এভাবে রিপিট হয়। ছাড়াও আরেকটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা কী হলো ডবল পোটেন্ট ফিভার। ডবল পোটেন্ট ফিভারে কী হয়, 24 ঘন্টার মধ্যে দুবার জ্বর আসে। এটা কী কারণে? ঘনকক্কাল এন্ডোকার্ডাইটিসের জন্য হতে পারে, অ্যাডাল্ট স্টিলস ডিজিজের ক্ষেত্রে হতে পারে, এরকম নানাবিধ কারণে এগুলো দেখা যায়। তবে ম্যালেরিয়ায় যে আমরা জ্বরটা দেখছি সেটা বিভিন্ন স্পিসিসের ক্ষেত্রে বিভিন্ন সময় ধরে এই জ্বরটা হতে পারে। ম্যালেরিয়ার ক্ষেত্রে ভাইভ্যাক্স ওভালের ক্ষেত্রে 48 ঘন্টা অন্তর সাধারণত জ্বরটা আসে, 48 ঘন্টা ব্যবধানে জ্বরটা আসে। আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার ক্ষেত্রে সাধারণত 72 ঘন্টা ব্যবধানে জ্বরটা আসে। কিন্তু এই যে 48 থেকে 72 ঘন্টার যে প্যাটার্নটা, তা আজকাল সচরাচর দেখা যাচ্ছে। কিন্তু এই তো গেল জ্বরের টাইম। এবার এই জ্বর যে হচ্ছে সেটা অর্গান স্পেসিফিক কিছু লক্ষণ দেখা যায়, ওপিডিতে আসলে কিছু সিমটম দেখে, অর্গান স্পেসিফিক লক্ষণ দেখে আমরা কীভাবে বুঝবো সেইটা নিয়ে তাহলে আলোচনা করা যায়। যদি রোগী এসে বলে যে আমার গলা ব্যথা হচ্ছে বা গলায় অস্বস্তি হচ্ছে, বা অনেক সময় বলেন যে নাক দিয়ে জল ঝরছে বা নাক বন্ধ বন্ধ মনে হচ্ছে, কাশি হচ্ছে, তাহলে এটা কি? এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টের একটা ইনফেকশন হয়েছে, তার একটা লক্ষণ।
এরপর যদি কোনো রোগী এসে বলে যে আমার যে কাশি হচ্ছে সেই কাশির সঙ্গে কফ বেরোচ্ছে, জ্বর হচ্ছে, হাঁকুনি হচ্ছে, অথবা নিউমোনিয়া হয়েছে, বা পুরাটি চেস্ট পেন হচ্ছে, বা বুকে ব্যথা করছে, তাছাড়া শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অথবা যে শ্বাস যে নিচ্ছে সেটা অনেকটা স্পিডে নিচ্ছে, মানে রেসপিরেটরটা যদি বেড়ে যাচ্ছে, এইসব সমস্ত লক্ষণ আমরা কখন দেখতে পারি? যদি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়। তারপর যদি কোনো রোগী এসে বলে যে ঘন ঘন প্রস্রাব পাচ্ছে, এবং রাত্রে এই প্রস্রাব ঘন ঘন পাওয়ার জন্য অনেক সময় রোগী ঘুম থেকে উঠে পড়তে হচ্ছে, মানে আর্জেন্সি দেখা যাচ্ছে, অথবা যদি কোনো সময় রোগী এসে বলে যে পেচ্ছাপ করার সময় জ্বালা যন্ত্রণা করছে, ডিজিউ দেওয়া হচ্ছে, মানে পানি ইন্টুরেশন হচ্ছে। তাছাড়া অনেক সময় রোগী যদি বলে যে ফ্ল্যাঙ্ক পেন হচ্ছে দুদিকে, মানে কিডনির যে এরিয়াটা ওই জায়গাটা ব্যথা হচ্ছে, তাহলে এটা অনেক সময় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য এই জ্বরটা আসতে পারে। তাছাড়া কোনো রোগী যদি এসে বলে অসহ্য পেটে যন্ত্রণা করছে, বমি ভাব পাচ্ছে, এবং মানে পায়খানা করতে গেলে পায়খানাটা হচ্ছে না, এবং সেই ক্ষেত্রে অনেক সময় রক্ত বের হচ্ছে বা পেটের সমস্যা দেখা যাচ্ছে, তাহলে এটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল কোনো ইনফেকশনের জন্য এই রোগটা বা জ্বরটা দেখা যেতে পারে। তাছাড়া কী হতে পারে? কোনো স্কিনের কিছু অংশে যদি লাল হয়ে গেছে বা ফুলে গেছে বা ইনফেকশান হয়েছে, সেই ইনফেকশান থেকে, মানে স্কিনের যে ইনফেকশানটা সেখান থেকেও জ্বর হতে পারে। মানে জ্বর কখন হয়? কোনো ইনফেকশান হলেই যে জ্বরটা একটা সিমটম বা তাপমাত্রা যদি বেড়ে যায়, সাইন এইগুলো দেখা যেতে পারে, মানে যে কোনো ইনফেকশনের ক্ষেত্রেই জ্বরটা আসতে পারে। তাছাড়া কী হতে পারে? কোনো কারণে হাড় বা জয়েন্টে যদি ব্যথা অনুভব করেন বা ইনফেকশান হয় হাড় বা জয়েন্টে, সেক্ষেত্রেও এই জ্বর দেখা যেতে পারে। তাছাড়া এন্ডোকার্ডাইটিস দেখা গেলে, মানে হার্টের গঠনগত কোনো সমস্যা বা ওখানে কোনো যদি ইনফেকশান হয়, সেই ক্ষেত্রেও এই জ্বর আসতে পারে। তাছাড়া কোনো রোগী যদি তীব্র মাথা ব্যথা করছে, নেগড়িটি দেখা যাচ্ছে, জ্বর আসছে, এবং এইগুলো কখন হতে পারে? এগুলো মেনিনজাইটিসের সময় এই পেশেন্টের জ্বর আসতে পারে। এবার আমরা দেখবো এই যে সাধারণ যে আমরা ইনফেকশনগুলো দেখি, ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড, এইগুলোতে কীরকম টাইপের জ্বরটা আসে। ম্যালেরিয়াতে সাধারণত কী হয়? ম্যালেরিয়াতে 48 থেকে 72 ঘন্টা মানে কী হয়, এটা ইন্টারমিটেন্ট ফিভার দেখা যায়, মানে একবার কমছে একবার আবার বাড়ছে, এরকমভাবে ইন্টারমিটেন্ট ফিভার দেখা যায়, এবং তীব্র কাঁপুনি দিয়ে জ্বরটা আসে, এবং শরীরে কোথাও র্যাশ দেখা যায় না। ডেঙ্গুতে কী হয়? ডেঙ্গু একটা কন্টিনিউয়াস ফিভার, এবং এর সাথে অনেক সময় রেট্রো অরবিটাল পেন, মানে চোখের পিছনের দিকে মনে হবে ব্যথা করছে, বা গা হাত পায়ে ব্যথা করবে, মাইলজে দেখা যাবে, তারপরে রক্তপাত হবে, পেডিচি দেখা যাবে, এরকম নানাবিধ লক্ষণ যদি দেখা যায়, তাহলে এটা ডেঙ্গু হেমাটাইটিস ফিভারে এই লক্ষণগুলো দেখা যেতে পারে। টাইফয়েডে কী হয়? টাইফয়েডে একটা কন্টিনিউয়াস ফিভার দেখা যায়। এই ক্ষেত্রে কী হয়? জ্বর আসতে পারে, মাথা ব্যথা করতে পারে, তারপরে ক্ষুধামন্দা, মানে খেতে ইচ্ছা করছে না মনে হবে, তারপরে পাতলা পায়খানা হতে পারে, বমি ভাব পেতে পারে, এবং এই যে জ্বরের যে প্যাটার্নটা, একটা স্টেপ ল্যাডার প্যাটার্ন দেখা যায়, মানে যদি প্রথম দিন 99 ডিগ্রি হয়, তারপরে 100 দিন 100, তারপরে দিন 101, তারপরে দিন 102, এরকমভাবে জ্বরটা ক্রমশ বাড়তে থাকবে। এবং চিকেনগুনিয়া কী হয়? চিকেনগুনিয়া সাধারণত এই জয়েন্টে যে ব্যথাগুলো আছে সেটা তীব্র ব্যথা অনুভব হয়, এবং এটাও একটা কন্টিনিউয়াস। আর কোনো রোগীর যদি জ্বর এবং তার সাথে চোখ লাল হয়ে যাওয়া, র্যাশ দেখা যাওয়া, বা জন্ডিস এরকম যে সিমটম দেখা যায়, তার সঙ্গে হিমাচুরিয়া, মানে পেচ্ছাপের সঙ্গে রক্ত বের হওয়া, বা অলিগুরিয়া, মানে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, বা কফের সঙ্গে যদি রক্ত বের হয়, বা হিমোপ্টিসিস যদি দেখা যায়, তাহলে লেপ্টোস্পাইরাল কারণে এই রোগটা হতে পারে। আর কোনো যদি অজানা কোনো রোগ দেখা যায়, মানে ফিভার সঙ্গে রয়েছে, তার সঙ্গে ঘা হাত পা ব্যথা করছে, অথবা ফিভার অফ আননোন অরিজিনের যে আলাদা লক্ষণগুলো হয়, সেই ক্ষেত্রে সেইগুলোও দেখা যাচ্ছে, সেটা অনেক সময় স্ক্রাব টাইফাসের কামড় থেকেও এই রোগটা হতে পারে। এই তো গেল যে সাধারণ যে কারণে রোগগুলো আমাদের, মানে এই জ্বরগুলো দেখা যাচ্ছে, সেইগুলোর একটা সাধারণ যে কারণে হতে পারে। তো অনেক সময় আমরা ডায়াগনোসিস করতে আমাদের দেরি হয়, এবং কী কারণে যে জ্বরটা হচ্ছে সেইটা বুঝতে পারি না, তাকে আমরা কী বলি? অজানা জ্বর বা ফিভার অফ আননোন অরিজিন। এবার ফিভার অফ আননোন অরিজিন কী কারণে হতে পারে চলুন দেখে নেওয়া। ফিভার অফ আননোন অরিজিন সাধারণত ম্যালিগনেন্সি বা কোনো রিউমাটিক ডিজিজ এইসব কারণে হয়ে যেতে পারে। ম্যালিগনেন্সিতে কী হয়? সপ্তাহে 1 কেজির বেশি ওজন হ্রাস পায়, এবং জ্বরের শুরুর দিকেই ক্ষুধামন্দা বা মানে খেতে ইচ্ছা করছে না, এবং গরম জলে স্নান করার পর চুলকানি, মানে পোস্ট হট বা ইউরাইটিস হওয়া, এবং এইসব বিভিন্ন লক্ষণ দেখা যেতে পারে। ইনফেকশনের কারণে হতে পারে, মানে কোনো পরবর্তী, মানে আগে কোনো সার্জারি হয়েছে, মানে পোস্ট সার্জিক্যাল কোনো পেশেন্ট,
বা কোনো পোষা প্রাণীর সংস্পর্শে আসছে যে ব্রুসেলোসিস বা কিউ ফিভার এর জন্য হতে পারে, ব্লাড ট্রান্সফিউশনের পরে হতে পারে, বা কোনো ব্যক্তি যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় মানে এইচআইভি তে আক্রান্ত বা কোনো ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ নিচ্ছে বা টিবি আছে বা সাইটোমেগালো ভাইরাস ইনফেক্টেড, সেই সব ক্ষেত্রেও এগুলো হতে পারে। বা কোনো যদি একাধিক সিস্টেম আক্রান্ত হয় যেমন হুইপল ডিজিজ বা মিলিয়ারি টিবি, এইসবের ক্ষেত্রেও এই জ্বর হতে পারে। নিউমাটাইটিসও জ্বর হতে পারে, এক্ষেত্রে জয়েন্টে ব্যথা, মায়ালজিয়া, মুখে ঘা মানে ওরাল আলসার, এগুলো দেখা যেতে পারে, যেমন এসএলইর ক্ষেত্রে এটা হয়। এছাড়াও রিউমাটিডিসে অনেক সময় কাঁপুনি বা চিলস দেখা যেতে পারে। তাছাড়া ঘাড়ে ব্যথা থাকলে থাইরয়েডাইটিসের কারণে হতে পারে, বা ওষুধের কোনো ইতিহাস থাকলে ওষুধজনিত জ্বর, এবং 21 দিনের সাইকেল যদি রিপিট হয় তাহলে সাইক্লিক নিউট্রোপেনিয়ার জন্য হতে পারে। এইসব নানাবিধ কারণে এই জ্বরগুলো আসতে পারে। এতক্ষণ আমরা জানলাম জ্বর কী, জ্বরের প্রকারভেদ কী, এবং জ্বর কী কী কারণে হতে পারে। এবার ওপিডিতে কোনো পেশেন্ট এলে জ্বর যে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো, মানে কী লক্ষণ বা কী সাইনগুলো আমরা দেখব, সেইটা নিয়ে আলোচনা করা যায়। প্রথমেই আমরা দেখব আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ক্ষেত্রে গলার ভিতরে লালচে ভাব, থ্রোট কনজেশন আছে কি না, বা সাইনাসের উপর চাপ দিলে ব্যথা বা সাইনাস টেন্ডারনেস আছে কি না। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ক্ষেত্রে দেখব বুক পরীক্ষা করে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড বা ক্রেপিটেশন আছে কি না, তাহলে নিউমোনিয়া হতে পারে। পেটে ব্যথার ক্ষেত্রে কি লিভারের উপর চাপ দিয়ে দেখবো ব্যথা হলে সেটা লিভার অ্যাবসেস হতে পারে, এবং তলপেটে বা ডেনালের অংশে যদি ব্যথা হয় তাহলে ইউটিআই হতে পারে। জয়েন্ট ফুলে গেলে সেটা কি হতে পারে, ব্যথা থাকলে জয়েন্টে টেন্ডারনেস থাকে কিনা সেটা দেখতে হবে, এবং হার্টে মারমার আছে কি না, বা আঙুলের ডগায় অসলার নোটস, হাতের তালুতে জেনওয়ে লিশান, এবং চোখে রড স্পট, এগুলো থাকলে এন্ডোকার্ডাইটিস হতে পারে। জ্বরের সাথে ঘাড় শক্ত হলে মেনিনজাইটিস হতে পারে, এবং স্কিনে কোনো ইনফেকশন আছে কিনা সেইগুলো দেখতে পারি। তাছাড়া রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া আছে কি না সেইগুলো আমরা দেখতে পারি। এই রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া কি, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে সাধারণত শরীরের যে তাপমাত্রা সেটা 1 ডিগ্রি ফারেনহাইট যদি বাড়ে তাহলে পালস রেটটা 10টা বেড়ে যায়। কিন্তু যদি তাপমাত্রা বাড়ার অনুপাতে পালস না বাড়ে তাকে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া বলে। এটি টাইফয়েড জ্বর বা ব্রুসেলোসিস বা কিউ ফিভারের ক্ষেত্রে দেখা যেতে পারে, এবং টাইফয়েডের ক্ষেত্রে অনেক সময় যে আমাদের জিভটা আছে সেটা একটা সাদা আস্তরণ পড়ে যায়, একে বলা হচ্ছে কোটেক্টা, এবং বুকে রুজ স্পট দেখা যায়। তাছাড়া ডেঙ্গুতে একটা উইক পালস হয়, এবং এবার টুর্নিকেট টেস্ট যেটা করি তাহলে সেটা পজিটিভ আসে। আর ম্যালেরিয়াতে অ্যানিমিয়া মানে প্যালার দেখতে পাবো, চোখের নিচের অংশটা দেখলে সাদা দেখবো, প্লিহা মানে স্কিনটা বড় হয়ে যেতে পারে, এবং স্ক্রাব টাইপ আছে এসকার মানে ত্বকে কালো দাগ বা ক্ষত দেখা যেতে পারে, এবং ম্যাকুলো প্যাপুলার র্যাশ এবং লিপ নোট ফুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জ্বরের কারণগুলি ছাড়াও জ্বরকে মানে জ্বরের বিভিন্ন প্রকার বললাম, মানে কন্টিনিউয়াস বললাম, তারপরে ইন্টারমিডিয়েন্ট, রিল্যাপসিং, এরকম বিভিন্ন রকম যে প্রকার বললাম, তাছাড়াও জ্বরকে 3 ভাগে ভাগ করা। অ্যাকিউট ফেব্রাইল ইলনেস, সেটা কোনো একটা নির্দিষ্ট কারণে মানে নির্দিষ্ট অঙ্গে ইনফেকশনের জন্য হচ্ছে, মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য হচ্ছে কি না, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য হচ্ছে কি না, বা পেটের কোনো সমস্যার জন্য হচ্ছে কি না সেইটা বোঝা যেতে পারে। আরেকটা হতে পারে অ্যাকিউট আনডিফারেন্সিয়েটেড ফেব্রাইল ইলনেস, এক্ষেত্রে ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড, স্ক্রাব টাইফাস এইগুলোর ক্ষেত্রে এই জ্বরটা হতে পারে, এবং সাধারণত এটা 2 দিনের বেশি 101 ডিগ্রি টেম্পারেচারের বেশি থাকতে পারে। আরেকটা হতে পারে ফিভার অফ আননোন অরিজিন। ফিভার অফ আননোন অরিজিন কি, এটা কমপক্ষে 2বার হবে, এবং এই যে জ্বরটা সেটা 3 সপ্তাহ বা তার বেশি সময় ধরে থাকে। ফিভার অফ আননোন অরিজিন ম্যালিগনেন্সি বা রিউমাটিডিস বা বিভিন্ন কারণে এই জ্বরগুলো হতে পারে। এটা আরেক রকমের শ্রেণীবিন্যাস। এই তো গেল কী কী লক্ষণ দেখে আমরা বুঝতে পারছি। এবার কিছু কিছু ইনভেস্টিগেশন দেখে আমরা এটা নির্ধারণ করতে পারি। প্রথমে চলে আসি রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষার ক্ষেত্রে সিবিসি মানে কমপ্লিট হিমোগ্লোবিন, এক্ষেত্রে আমরা কি দেখতে পারি, হিমোগ্লোবিন দেখতে পারি। হিমোগ্লোবিন কমে যাচ্ছে মানে একটা ম্যালেরিয়ার কারণে এটা হতে পারে। তাছাড়া যদি হিমাটোক্রিট দেখি, হিমাটোক্রিট সাধারণত এই ডেঙ্গুর ক্ষেত্রে এই ব্লাড ভেসেল থেকে এগুলো লিক করে যাওয়ার কারণে মানে হিমাটোক্রিটটা এক্ষেত্রে বেড়ে যেতে পারে। তাছাড়া ডেঙ্গুর ক্ষেত্রে প্লেটলেট কমতে পারে। এবং টিএলসি যদি দেখি মানে টোটাল লিউকোসাইট কাউন্ট যদি দেখি, লিউকোসাইটোসিস দেখা যেতে পারে স্ক্রাব টাইফাসে বা লেপ্টোস্পাইরার ক্ষেত্রে, এগুলো দেখা যেতে পারে। এবং লিউকোপেনিয়া দেখা যেতে পারে ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড এগুলোর ক্ষেত্রে লিউকোপেনিয়া দেখা যেতে পারে। এর হলো সিবিসি। এছাড়া আমরা সিআরপি দেখতে পারি, কোনো ইনফেকশন হলে সিআরপি বেড়ে যেতে পারে। তাছাড়া ইউরিন অ্যানালাইসিস করতে পারি।
ইউরিন, আরইএমই, কালচার সেন্সিটিভিটি এগুলো যদি করি তাহলে আমরা ইউটিআই হয়েছে কি না সেইগুলো আমরা বুঝতে পারব। তাছাড়া রক্ত পরীক্ষার ক্ষেত্রে আমরা লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট এগুলো করতে পারি। লিভার ফাংশন টেস্টের ক্ষেত্রে এনজাইমগুলো এলটি, এসটি এইগুলো অনেক সময় ডেঙ্গু বা এইসবের কারণে প্রায় 1000-এর বেশি হয়ে যায়। তাছাড়া আমরা অনেক ইমেজিং টেস্ট করতে পারি, এক্স রে করে দেখতে পারি টিউবারকুলোসিসের কোনো লক্ষণ দেখা যাচ্ছে কি না, বা কোনো কারণে ডেঙ্গু বা অন্যান্য কোনো ইনফেকশনের জন্য প্লুরাল ইফিউশন দেখা যাচ্ছে কি না, এইসব নানাবিধ দেখতে পারি, ইউএসজি করতে পারি। তাছাড়া আরও কিছু আমরা পরীক্ষা করতে পারি, সেগুলো কী কী? ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় পেরিফেরাস নেওয়া, এটা গোল্ড স্ট্যান্ডার্ড। এছাড়া আমরা এমপিএমডিএ করতে পারি। ডেঙ্গুর ক্ষেত্রে NS1 অ্যান্টিজেন, আইজিএম অ্যান্টিবডিগুলো করতে পারি। তাছাড়া স্ক্রাব টাইফাস, লেপ্টোস্পাইরার ক্ষেত্রে IgM অ্যান্টিবডি করতে পারি। এরকম নানাবিধ পরীক্ষা করতে পারি। তাছাড়া যদি জয়েন্টে কোনো ব্যথা হয় সেখান থেকে সাইনোভিয়াল ফ্লুইড কালেক্ট করে কালচার করতে পারি। গলায় ইনফেকশন হলে থ্রোট কালচার করতে পারি। ফুসফুসে ইনফেকশন যদি মনে করি স্পুটাম কালচার করতে পারি। তাছাড়া যদি অনেক দিন ধরে আমরা চিকিৎসা করছি কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করছে না, সেক্ষেত্রে অনেক সময় ব্লাড কালচার করে অ্যান্টিবায়োটিকের প্রতি সেন্সিটিভিটি বা রেজিস্ট্যান্স কতটা আছে সেইটাও আমরা নির্ধারণ করতে পারি। এবার বুঝতে হবে, আমরা তো এতক্ষণ বললাম জ্বর কী, কত প্রকার হয় এবং কী কী লক্ষণ দেখে বা কী কী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা কারণটাকে শনাক্ত করছি এবং তার ট্রিটমেন্ট করছি। কিন্তু জ্বর কেন হচ্ছে আমাদের বুঝতে হবে। আমাদের শরীরের টেম্পারেচার যেটা মানে অলমোস্ট 98.6 ডিগ্রি ফারেনহাইট মতন থাকে, সেইটা নিয়ন্ত্রণ করে আমার মস্তিষ্কে মানে ব্রেনে অবস্থিত হাইপোথ্যালামাস। এইটা একটা থার্মোস্ট্যাট, মানে আমাদের যেমন এসিতে একটা নির্দিষ্ট টেম্পারেচার আমরা মেনটেন করি এবং দরকার পড়লে আমরা বাড়াই বা কমাই, সেরকম হাইপোথ্যালামাসও এইভাবে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কিন্তু কোনো কারণে যদি ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্য কোনো কারণে যদি শরীরে ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমাদের এই থার্মোস্ট্যাট যেটা আছে হাইপোথ্যালামাস, সেইটা আমাদের শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং একটি উচ্চ তাপমাত্রায় আমাদের শরীরের তাপমাত্রাটা মেনটেন করার চেষ্টা করে। এইসব কারণেই জ্বরটা আসে। এই সমস্ত আলোচনার পরে এবার আমাদের আসল জায়গাটা পৌঁছাতে হবে যে আমরা একে ট্রিটমেন্ট করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা। ম্যালেরিয়ার ক্ষেত্রে সাধারণত এই আমাদের কি করতে হয়, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে ক্লোরোকুইন দিয়ে চিকিৎসা করতে হয় এবং এর ডোজ সাধারণত 25 মিলিগ্রাম পার কেজি 3 দিনের জন্য দিতে হয় এবং এর সাথে র্যাডিক্যাল কিওরের জন্য 2 সপ্তাহের জন্য প্রাইমাকুইন দিতে হয়। এবং প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের ক্ষেত্রে আর্টিসুনেট 200 মিলিগ্রাম ওডি 3 দিনের জন্য এবং সাথে সালফাডক্সিন 1500 মিলিগ্রাম দিতে হয় এবং পাইরিমেথামিন 75 মিলিগ্রাম প্রথম দিনে দিতে হয়। ডেঙ্গুর ক্ষেত্রে কী হয়, ডেঙ্গুর ক্ষেত্রে আমরা প্যারাসিটামল ইউজ করি, মানে 500 বা 450 মিলিগ্রাম যেমন TDS করে দিই সেরকম দিতে পারি, বা অন্য কোনো NSAIDs এক্ষেত্রে দেওয়া হয় না এবং আইভি ফ্লুইড বা ORS এক্ষেত্রে প্রয়োজন হতে পারে। টাইফয়েডের ক্ষেত্রে কী করা হয়, টাইফয়েডের ক্ষেত্রে সেফালোস্পুরিন দেওয়া হয়, যেমন সেফিস্ট্রিম 400 মিলিগ্রাম দিনে 2 বার 10 দিনের জন্য দেওয়া যেতে পারে, বা রেজিস্ট্যান্সের কথা মাথায় রাখলে অনেক সময় অ্যারিথ্রোমাইসিন যোগ করা হয়। চিকেনগুনিয়ার ক্ষেত্রে কী করা হয়, প্যারাসিটামল 450 3 বার দিতে পারি এবং ব্যথার জন্য আইবুপ্রোফেন বা অন্যান্য অ্যানালজেসিক দেওয়া যেতে পারে। তবে গ্যাস্ট্রাইটিসের ঝুঁকি থাকার জন্য এক্ষেত্রে আমরা PPI দিতে পারি। লেপ্টোস্পাইরোসিস বা স্ক্রাব টাইফাসের জন্য ডক্সাসাইক্লিন দিনে 2 বার 7 দিনের জন্য কার্যকর, অথবা স্ক্রাব টাইফাসের ক্ষেত্রে আমরা ডক্সাসাইক্লিন একই নিয়মে ব্যবহার করতে পারি। এবং কোনো লোকাল ইনফেকশনের জন্য যেমন ব্যাকটেরিয়াল ফ্যারিঞ্জাইটিস, এক্ষেত্রে অ্যামোক্সিসিলিন 500 বা মিলিগ্রাম বা 1 গ্রাম আমরা দিনে 3 বার করে 1 সপ্তাহের জন্য দিতে পারি এবং সাইনোসাইটিসের জন্য কোঅ্যামক্সিক্ল্যাভ 1 গ্রাম দিনে 2 বার 1 সপ্তাহের জন্য দিতে পারি। নিউমোনিয়ার জন্য বা কোনো কমিউনিটি না থাকলে অ্যামোক্সিসিলিন এবং থাকলে কোঅ্যামক্সিক্ল্যাভ সাথে অ্যারিথ্রোমাইসিন বা ডক্সাসাইক্লিন দিতে পারি। ইউটিআইয়ের ক্ষেত্রে কী হয়, আনকমপ্লিকেটেড বা সিস্টাইটিসের জন্য নাইট্রোফিউরান্টাইন বা ফসফোমাইসিন দিতে পারি এবং পাইলোনেফ্রাইটিসের জন্য সেফালোস্পোরিন বা কার্বোপেনেম জাতীয় ওষুধ ইউজ করতে পারি। তাছাড়া ইউটিআই ট্রিটমেন্টের জন্য অনেক সময় আমরা এই যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করছি, তাছাড়া নাইট্রোফিউরান্টাইন দিতে পারি 100 মিলিগ্রাম বিডি করে 7 দিনের জন্য, অথবা সিরাপ অ্যালকাসল ইউজ করতে পারি। এইগুলো আমরা সাধারণত করতে পারি এবং বেশি করে জল খাওয়া, এইসব পরীক্ষা নিরীক্ষা, এইসব চিকিৎসা আমরা করতে পারি। এগুলো হচ্ছে ডিজিজ স্পেসিফিক আমরা কীভাবে আমরা এটা নিয়ন্ত্রণ করব। তাছাড়া অনেক সময় আমাদের প্রথম করণীয় কি, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ।
শরীরের তাপমাত্রা কীভাবে নিয়ন্ত্রণ করে, মানে কোল্ড স্পঞ্জিং করতে পারি বা মাথায় জল দেওয়া, এবং সেইভাবে আমরা বডি টেম্পারেচারটাকে কমানোর চেষ্টা করি। এবং ডেঙ্গুর ক্ষেত্রে অনেক সময় প্লেটলেট কমে গেলে প্লেটলেট দিতে হতে পারে, মানে সিমটোম্যাটিক ম্যানেজমেন্টও সবসময় এর সঙ্গে সঙ্গে চালিয়ে যেতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা সমস্ত জ্বরের কত রকম প্রকার হয়, কী কারণে জ্বর হচ্ছে, কী কী লক্ষণ বা সিমটম দেখা যাচ্ছে সেই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা লাভ করলাম, এবং তা কীভাবে আমরা ট্রিটমেন্ট করব সেই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা। তাহলে আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। যদি ভিডিওটিতে ভালো লাগে এবং তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।